যে সেনাবাহিনীকে যেইভাবে রাস্তার মধ্যে রেখে অপমান করা হচ্ছে, এইটা তো সে ডিজার্ভ করে না। সে আওয়ামী পন্থী হতে পারে। এই ইউনূসকে হটাতে হবে। এরা বাংলাদেশকে একটা যুদ্ধের মধ্য দিয়ে ঠেলে দিয়ে আস্তে করে আমেরিকায় ভাগবে। এই শিশু উপদেষ্টা বলেন বা যারা আছেন, প্রত্যেকের বিদেশি পাসপোর্ট এবং প্রত্যেকের ভিসা নেওয়া আছে। দুই একজন হয়তো বা খপ্পরে পড়ে যাবে, পালাতে পারবে না, বাকি সবগুলো কিন্তু পালিয়ে যাবে। মাঝখান দিয়ে বিপদে পড়বেন আপনি। সো আমার প্রেডিকশন হচ্ছে যে সেনাবাহিনী ক্ষমতাটা যদি নিয়ে নেয়, সেনাবাহিনীর একটা ব্যাপার আমি আপনাকে বলতে পারি, সেটা হচ্ছে যে সেনাবাহিনীর মোস্ট অফ দ্য লেফটেন্যান্ট জেনারেল বা জেনারেলস, 2 স্টার, 1 স্টার, 2 স্টার, 3 স্টার, প্রত্যেকে মোস্ট অফ দ্য জেনারেলস সেনাপ্রধানের সাথে আছে একদম, এবং খুবই ডিটারমাইন্ড। ওই জায়গাতে তো আওয়ামী পন্থী, বিএনপি পন্থী অনেকেই আছে, সেসব নিয়ে আলোচনাতে যাচ্ছি না। এন্ড অফ দ্য ডেতে ওগুলো ছাপিয়ে তাদের কাছে যে জিনিসটা আসছে সেটা হচ্ছে যে সেনাবাহিনীকে যেইভাবে রাস্তার মধ্যে রেখে অপমান করা হচ্ছে, এইটা তো সে ডিজার্ভ করে না। সে আওয়ামী পন্থী হতে পারে, বিএনপি পন্থী হতে পারে। এন্ড অফ দ্য ডেতে এটা তার পোশাক, এই জলপাই কালার বা এই ক্যামোফ্লেজ পোশাকটা কিন্তু তার অনেক বড় একটা ভালোবাসার জায়গা। গতকালকে আমি এক গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে কথা বলছিলাম, তিনি বলছেন যে দেখো, ইটস নাথিং টু ডু উইথ আওয়ামী লীগ বা বিএনপি, এটা আমার পোশাকের অপমান। আরে আমাকে রাস্তাঘাটে অপমান করছে, আমি দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য শপথ নিয়েছিলাম, এখন বলছে যে খলিলুর রহমান নামে একটা লোককে নিয়ে এসেছে, যে লোকটা একটা মার্ডার কেসের আসামি। আপনি একটু চিন্তা করে দেখেন তো, এই লোকটার নাম হচ্ছে রজার রহমান। সে আমেরিকা থেকে রজার রহমান হিসেবে পাসপোর্ট করেছে, বাংলাদেশে এসেছে আরেকটা পাসপোর্ট করেছে খলিলুর রহমান, 2 নামে সে চলছে। সেনাবাহিনীর মধ্যে আপনি যে ঐক্য দেখতে পাচ্ছেন বা যে কথা আপনি শুনেছেন, সেটা হচ্ছে কি আমাদের বন্দর রক্ষা, করিডোর যত আমরা না দিই, অর্থাৎ দেশের স্বার্থে সেনাবাহিনীর মধ্যে ইউনিটি আছে, এই কথাই বুঝাতে চাচ্ছেন? সেনাবাহিনীর ভিতরে ইউনিটি আছে। এখন দেখেন, ওয়াকারুজ্জামান সাহেবকে আমি খুবই ফ্লিমজি মনে করি। ফ্লিমজিটা হচ্ছে কেমন, ধরেন একটা টোকা মারলে পড়ে যায় টাইপের, এটা আমি মনে করি। আমি তাকে মনে করি তিনি, আমার কাছে মনে হয় যে তিনি একটা ভয়ঙ্কর রকমের ইনডিসিশনে ভোগেন। আমি মনে করি যে তিনি খুব বেশি সাহসী তার জায়গাতে হওয়ার উচিত, সেটা তিনি নন। খুবই কম্প্রোমাইজিং ক্যারেক্টার, খুবই। ইয়েস, এটাকে তিনি ব্যক্তিগত ভাষাতে তিনি এটাকে শান্তিপ্রিয় বলেন, কিন্তু আমি যেই জায়গাটাকে দেখি আর কি, সেটা হচ্ছে যে সেনাপ্রধান ইজ নট হ্যাপি অ্যাট অল। তিনি পরিষ্কার করে বলে দিয়েছেন, আই ডোন্ট ওয়ান্ট দ্যাট, আই ওয়ান্ট এ ইলেকশন। এটা বিএনপি আসুক, জামাত আসুক, আওয়ামী লীগ আসুক, জাতীয় পার্টি আসুক, ডাজন্ট রিয়েলি ম্যাটার। ম্যাটারটা হচ্ছে আমি একটা ইলেকশন চাই, এন্ড এটা কুইকলি চাই। ইউ আর নো বডি, ইউ ডোন্ট হ্যাভ এনি ম্যান্ডেট হিয়ার। তুমি একটা ঘটনার প্রেক্ষিতে এসছো, get out of this site. Okay. So, okay, good. ইউনূসের কথা হচ্ছে he needs time, কারণ তাকে এই যে বন্দর সময় লাগবে। সো এই হচ্ছে টাগ অফ দ্য লাইন, ওয়ারের জায়গাটা। নাও দেখার বিষয় হচ্ছে যে সেনাবাহিনী যদি ধরেন ক্ষমতায় আসে, তাতে আমার কি লাভ? আমি কি ক্ষমতায় চলে আসবো? তা তো না। কিন্তু আমার কথা হচ্ছে যে আমি আওয়ামী লীগ কিচ্ছু না যদি বাংলাদেশ না থাকে, আমার দেশ যদি না থাকে, তাহলে আমি আওয়ামী লীগ কিচ্ছু না। আমার নেত্রী, আমার নেতা এই লড়াইটাই করেছেন। আজকে এই সিচুয়েশনটাই হচ্ছে দেশকে বাঁচানোর জন্য লড়াই। আচ্ছা, আরেকটা কথা বলি, আপনি অনেক কথা বলেছেন, ভালো লেগেছে। সেটি হচ্ছে কি হওয়া উচিত। দেশের মানুষ উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে আছে, কি দেশে কি সামরিক, তবে একটা বিষয় বলতে পারি, দেশের মানুষ এতভাবে সামরিক বাহিনীর পক্ষে গেছে পজিটিভ অর্থে, যে সেনাবাহিনী একটা গ্রহণযোগ্যতা আছে, সেই হিসাবে সেনাবাহিনী যদি এই অবস্থায় একটু দায়িত্ব নিয়ে রাষ্ট্র পরিচালনা করেন এবং একটা সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করেন, এই অবস্থা কিন্তু সারা বাংলাদেশে তৈরি হয়েছে। সবাই চাচ্ছেন যে সেনাবাহিনী ক্ষমতা এসে, কিন্তু আমরা যাই হোক, আমরা চাই যে সুষ্ঠু সুন্দরভাবে দেশ পরিচালিত হোক। আপনার কাছে কি মনে হচ্ছে? সেনাবাহিনীর প্রতি মানুষের আস্থা অনেক বেশি,
সেনাবাহিনীর অধীনে বাংলাদেশের মানুষ একটা নির্বাচন দেখতে চায়? আমার কাছে যিনি মাত্র কথাটা বললেন সেটা হচ্ছে যে আমার কথা হলো যে বাংলাদেশ সেনাবাহিনী ক্ষমতাটা নিয়ে নেক। যদিও একজন আইনজীবী হিসেবে এই কথাটা আমার বলা উচিত না, কারণ সেটা কোনো লিগাল বেইজ আমি আসলে কারোরই কোনো লিগাল বেইজ নেই। কিন্তু না, এমন একটা এটাকে যদি আমি এখন যদি ডক্ট্রিন অফ নেসেসিটি বলি, তাহলে আমাকে অনেকে বলবে যে আপনি যে ডক্ট্রিন অফ নেসেসিটির কথা বলেন তাহলে তো 5ই অগাস্টে আমরা ডক্ট্রিন অফ নেসেসিটি বলতে পারি। দেখেন, মানে আমার তো আসলে এমন একটা অবস্থাতে চলে গেছে এখন তো যে এটা একটা যুদ্ধের জায়গায় চলে যাবে মিয়ানমারের সাথে, এবং মিয়ানমার যদি চায়না মিয়ানমার মিলে যদি বাংলাদেশের উপর একটা হামলা করে ওই জায়গাটাতে আপনার একটা এমন একটা ক্যাওস তৈরি হবে যে অলরেডি দেখেন ইউনুস, মানে আমি যদি একটা ছোট প্রশ্ন করি তরুণদের কাছে, আচ্ছা তরুণরা আপনারা একটু চিন্তা করে দেখেন তো, এই যে তারা একটা মিটিং এর ভেতরে ইউনুস সেদিন নেপালের এক অ্যাম্বাসেডর বা একজন প্রতিনিধিকে বলল যে আমরা একটা স্ট্রং ইকোনমিক জোন তৈরি করতে চাই, 7 সিস্টার্স নেপাল ভুটান ওদেরকে দিয়ে। আচ্ছা 7 সিস্টার্স কে আলাদা একটা রাষ্ট্র, এই যে ইচ্ছা করে ভারতকে গুতান, এই যে অন্য একটা গুতান, আপনার কাছে কি মনে হয় না যে ও কারোর এজেন্ডা বাস্তবায়ন করছে? মানে এটার জন্য তো আপনি ম্যান্ডেট, এটার জন্য তো আপনি কোনোদিন চাননি, কোনো কিছুর জন্য আপনি ম্যান্ডেট দেননি। সুতরাং এই ছোট একটা উদাহরণ থেকে আমি আপনাকে বলতে পারি, সেটা হচ্ছে যে এরা বাংলাদেশকে একটা যুদ্ধের মধ্য দিয়ে ঠেলে দিয়ে আস্তে করে আমেরিকায় ভাগবে। এই শিশু উপদেষ্টা বলেন বা যারা আছেন প্রত্যেকের বিদেশি পাসপোর্ট এবং প্রত্যেকের ভিসা নেওয়া আছে। 2-1 হয়তো বা খপ্পরে পড়ে যাবে, পালাতে পারবে না, বাকি সবগুলো কিন্তু পালিয়ে যাবে, মাঝখান দিয়ে বিপদে পড়বে না আপনি। সো আমার প্রেডিকশন হচ্ছে যে সেনাবাহিনী ক্ষমতাটা যদি নিয়ে নেয়, ওরা নেওয়ার পরে ওদের 6-7 মাস সময় লাগতে পারে বা এরকম সময় লাগবে, তারা একটা ইলেকশন একদম কমপ্লিট একটা ইলেকশন দিয়ে দেখ, সেটা জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে একটা ইলেকশন দিয়ে দেখ। ইলেকশনের মধ্যে সাধারণ জনতা যাকে যাবে সে আসবে, সিম্পল। দরকার হলে একটা গণশুনানির মধ্য দিয়ে বাংলাদেশের প্রাক্তন প্রধান 2 বিচারপতিকে নিয়ে বা গ্রহণযোগ্যতা আছে এমন কাউকে নিয়ে একটা তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হোক। তত্ত্বাবধায়ক সরকারের একটা রিভিউ পেন্ডিং আছে, আসিফ নজরুল সেটা প্রধান বিচারপতিকে বারবার ফোন করে এটা পেছায় দেয়, যেটা আপনি পিছান, এটা আপনি পিছান, কারণ তত্ত্বাবধায়ক সরকার ব্যাক করলে ওর তো অস্তিত্ব থাকে না। সো সেনাবাহিনী ক্ষমতাটা নিয়ে নিলে একটা তত্ত্বাবধায়ক সরকার আসুক, তত্ত্বাবধায়ক সরকার আসলে 10-12 জন মিলে একটা নির্বাচন কমিশনকে কমপ্লিটলি চেঞ্জ করে, প্রশাসনের কিছু রদবদল করে, পুলিশের কিছু রদবদল করে একটা প্রপার ইলেকশন করুক। সারা বাংলাদেশে আপনার বিএনসিসি আছে, তারা রিজার্ভ ফোর্স, বিএনসিসি কে কল করুক, আর্মির সেনাবাহিনীর সদস্যদেরকে নামিয়ে একটা সুষ্ঠু ইলেকশন করুক। এইটাতে যদি আওয়ামী লীগ 0 ভোট পায়, 0 ভোট পাবে, একটা সিট পেলে একটা সিট পাবে, বিএনপি যদি 500টা সিট পায়, 300টা সিট পাবে। আমার কথা হচ্ছে যদি দ্রুত একটা নির্বাচিত সরকার ক্ষমতায় না আসে তাহলে ভয়ঙ্কর সব ঘটনা ঘটতে থাকবে, কারণ আমেরিকা তো আপনার না। আরে ভাই, আপনি আমাকে আওয়ামী লীগ ফ্যাসিস্ট এগুলো বলে যান, আপনি জিতে গেছেন, ফাইন, আমি ফ্যাসিস্ট, আমি খারাপ, আমি খুবই খারাপ, খুবই খারাপ, কিন্তু ভাই আপনি আপনার পিঠ বাঁচান, হাই হাই করবেন। শত ছেলেরা মেসেজ দেয় ভাই দেশের বাইরে যাবো কেমনে, তরুণরা। সুতরাং আমার কথা হচ্ছে এই ইউনুসকে হটাতে হবে, এদেরকে এখান থেকে ভাগাতে হবে, একটা তত্ত্বাবধায়ক সরকার বা একটা গভর্নমেন্টকে আইন অনুযায়ী আনুক, যেটা অলরেডি কোর্টে পেন্ডিং আছে, তাহলে সবকিছু আইন মতো হয়। আপনি সংবিধানটাকে সমুন্নত রাখেন, সেনাবাহিনী প্রধান নিজে ক্ষমতায় না যাক, তারা একটা তত্ত্বাবধায়ক সরকারকে সামনে রেখে তারা প্রোটেকশন দেখ, ইলেকশন কমিশনকে শক্তিশালী করে একটা ইলেকশন করে ফেলেন, যেইভাবে সুবিধা, যেইভাবে স্বচ্ছ একটা ইলেকশন হয় করে ফেলেন, শেষ। হু আর দে, সিম্পল। সুতরাং এটাই। এবং আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, আপনারা বার্মা একটা ইন্টারনেট থেকে ডাউনলোড করে পড়বেন, আপনারা অ্যামাজনে অর্ডার দিলে পাবেন, দেখবেন যে আমেরিকা কিভাবে রেজিম চেঞ্জ করে তার উপরে বেশ কিছু অথরিটি টাইপ বই আছে, সেগুলো পড়বেন।
অ্যারাব স্প্রিংটা কি হয়েছে এবং আফটার মাথ অফ অ্যারাব স্প্রিং মুসলিম ব্রাদারহুড এদের এদের কি হয়েছে জীবনে সেটা ভালো করে পড়বেন। ইরান বিপ্লব ভালো করে পড়বেন। আয়াতুল্লাহ খোমেনি, তুদে পার্টি, মানে ইরানের যেই বিপ্লবটা আছে সেটা পড়বেন। তারপরে ইউক্রেনের অরেঞ্জ রেভলিউশনটা পড়বেন। তারপরে আপনি সিআইএ ঠিক কিভাবে কাজ করবে এটা পড়বেন। অ্যান্ডারসন পেপারস বলে কিছু ডকুমেন্ট পাওয়া যায়, সেটা পড়বেন। তারপরে কুক কমিশন 1973-তে কুক কমিশন বলে একটা কমিশন হয়েছে, সেই কমিশনের কাগজগুলো পড়বেন। এবং অবশ্যই লুবুম্বা কিভাবে মার্কিনীদের মাধ্যমে আপনার উৎখাত হয়েছিল, কিভাবে সালভাদর আলেন্দে 1973-তে পিনোশের মাধ্যমে উৎখাত হয়েছিল, এটা ভালো করে পড়বেন। এই নথিপত্র যখন আপনি ভালো করে পড়বেন তখন আপনি বাংলাদেশের পরিস্থিতিটা বুঝতে পারবেন। বিশ্বাস করুন, আমাকে আপনি অনেক খারাপ ভাবতে পারেন, আমি আপনাদের মতো, আপনাদের বড় ভাই। আমার বয়স আজকে মিড 40-তে 45, 44, 45। সো আপনারা আমাকে যদি ভাই ভাবেন, আমি ধরেন আওয়ামী লীগ সমর্থন করি, আপনার সাথে আমার অসংখ্য তর্ক হবে, আমি আপনার কথা মানবো না, এন্ড অফ দ্য ডেতে আমি আপনাকে মেরে ফেলবো না। আমার সাথে আপনি তর্ক করতে পারেন, আপনি যে পার্টিরই হন না কেন, আপনি আমার সাথে কথা বলতে পারেন। এই জায়গাটা আমি সব সময় রাখি, অল দ্য টাইম, এক্সেপ্ট জামাত। এই মৌলবাদীর কোনো স্থান নাই আমার সাথে, ওরা ওদের মতো থাকবে। অন্য যে কোনো পার্টি ইউ ক্যান টক টু মি। এবং আমি আপনার আগেও বলি যে মাননীয় প্রধানমন্ত্রী আপনার শত্রু নয়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বারবার বলেন এই ছাত্রদেরকে ব্যবহার করা হয়েছে। তিনি এমন না যে আওয়ামী লীগ আসলে আপনাদেরকে ফাঁসি দেবে, মারবে, কাটবে। নো, আমাদের পলিসিতে এটা নেই। আমাদের পলিসিতে যা আছে, বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আসলে এই দেশটা হবে মেহনতি মানুষের, এই দেশটা হবে কৃষকের, এই দেশটা হবে শ্রমিকের, এই দেশটা হবে তরুণদের, এই দেশটা হবে যার ব্রেন আছে তার। এই দেশটা আমরা এমন ভাবে করব যে প্রত্যেকটা তরুণ যেন মনে করতে পারে এই দেশটা তার, ইরেসপেক্টিভ অফ এনি পলিটিক্যাল আইডিওলজি। ডাজন্ট রিয়েলি ম্যাটার। ম্যাটারটা হচ্ছে তরুণদেরকে আমরা কানেক্ট করতে চাই এই কান্ট্রিটার সাথে, ওদের মাথার ভিতরে আমরা পুশ করে ঢুকিয়ে দিতে চাই এই দেশটা তার, এই দেশটা আমেরিকার না, এই দেশটা অন্য কোনো দেশের না, এই দেশটা তার। এই বাঙালি জাতীয়তাবাদ, এই দেশ তার মাথাতে আমরা দিতে চাই। এবং শিক্ষা, আমরা এডুকেশন সেক্টরটাকে এমন একটা জায়গাতে নিয়ে যেতে চাই যেন তাকে যুদ্ধ করতে না হয় আর সারা পৃথিবীতে। আমাদের যেন ওই সৌদি আরবে গিয়ে বা মিডল ইস্টে গিয়ে এত কষ্ট না করতে হয়। আমরা বাংলাদেশটাকে মেহনতি মানুষের করতে চাই। একজন কৃষক, তিনি এমপি হবেন, তিনি ধান লাগানো শেষে পার্লামেন্টে আসবেন, পার্লামেন্টের সেশনের পরে ধান লাগাতে যাবেন। একজন শ্রমিক, মেহনতি মানুষ, তারা হবে সামনের সময়ের প্রতিনিধি। বাংলাদেশ আওয়ামী লীগ তরুণদেরকে নিয়ে, শ্রমিকদেরকে নিয়ে সামনের জীবন গড়বে। আমাদের ভুল থাকতে পারে, ভ্রান্তি থাকতে পারে, কিন্তু আমরা এই মানুষকে, বাংলাদেশকে ভালোবাসি। অনেক ধন্যবাদ। নতুন প্রজন্মকে আশ্বস্ত হওয়ার কোনো কারণ আমরা দেখি না আপনার কথায়। তরুণদেরকে ছাড়া এই বাংলাদেশ গড়া যাবে না। আমি যদি গো ধরে বসে থাকি যে ব্র্যাকের ওই ছেলেটা আন্দোলনে গেছে, ওকে আমি মেরে ফেলবো, ও আমাকে গালি দিয়েছে, ওকে আমি কেটে ফেলবো ক্ষমতায় গেলে, তাহলে আর রাজনীতি করার আমার দরকার নেই। লিসেন, ইউ ক্যান নট মেক এভরিওয়ান ইউর এনিমি। নো, এবং আমরা এটা করবো না, এটা করা যাবে না। আমি রাজনীতি করি, আমাকে তো গালি দিবেই, আরে আমাকে সমালোচনা করবে না। ওই ধৈর্য আমাকে রাখতেই হবে। এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুবই ডিটারমাইন্ড, সামনের আওয়ামী লীগ একটা ম্যাজিক্যাল আওয়ামী লীগ হবে, একটা জাদুকরী আওয়ামী লীগ হবে। তৃণমূল হবে আওয়ামী লীগের প্রধানতম শক্তি। শ্রমিক, মেহনতি মানুষ বাংলাদেশের আওয়ামী লীগের প্রধানতম শক্তি। ৭২-এর সংবিধান বাংলাদেশ আওয়ামী লীগের প্রধান চালিকা শক্তি। আমি শুধু আমার একটা কথাই বলতে চাই যে জনগণের জন্য শুধু শেষ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ।
ভাই একটা জয় বাংলা সান্ডা নিয়ে কেন আলোচনা হচ্ছে সোশ্যাল মিডিয়া আমি ঠিক জানি না। আমি এটা সান্ডা কোত্থেকে আসলে একটা সান্ডার ছবি দেখতে পাচ্ছি। I don't want to get into it. এটা জাস্ট ট্রেন্ডিং, সো ও ট্রেন্ড এই বিষয়ে আমি কথা বলতে চাই না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এই বিষয়ে আমিও কিছু বলতে চাই না। আমি শুধু সান্ডার ছবি দেখছি, কেন এটা বারবার চোখের সামনে আসে এটা আমি বুঝি না, এটা রহস্যটা এখনো বের করতে পারিনি।